গল্পের শুরুতে আমরা তাস নামের ছেলেকে দেখতে পাই, যে কিছু মার্চেন্টদের বাঁচানোর জন্য একটি ভয়ঙ্কর মনস্টারের সাথে লড়াই করছিল। তাস এসে মনস্টারের থ্রোট কেটে দেয়, এরপর আরও কিছু আক্রমণ করে এবং সবশেষে মনস্টারটাকে শেষ করে দেয়। তার স্কিল দেখে সব মার্চেন্টরা অবাক হয়ে যায়। তার প্রশংসা করলে সে তার মোটিভ বোঝায়। সবাই জানতে চায় কেন সে ক্যাপিটাল যেতে চায়। সে বলে, ক্যাপিটাল যাবে তো, কিন্তু ওখানে অনেক করাপশন আছে, তাই সতর্ক থাকা ভালো। পরের দিন সে ক্যাপিটালে পৌঁছে আর সেখানে একটি মিলিটারি কার্ডে যায়। ওখানে সে রেকমেন্ডেশন চায় যে সে একটা জব করতে চায়। তারা বলে, বিগিনার হিসেবে তোমাকে জব মিলে যেতে পারে, কিন্তু পরে তারা মনা করে দেয় কারণ সে প্রফেশনাল, তাই তাকে বের করে দেয়। বাইরে এসে হঠাৎ একজন মহিলা আসে। সে বলে, আমি তোমাকে একটা সরকারি জব দিতে পারি, কিন্তু তোমাকে আমার জন্য একটা ড্রিঙ্ক করতে হবে। এরপর তারা একটি রেস্টুরেন্টে পৌঁছায়। ড্রিঙ্ক খাওয়ার সময় মহিলা অনেক তথ্য শেয়ার করে। সে বলে, আমার গভর্নমেন্টের সঙ্গে বড় সম্পর্ক আছে, তাই সরকারি জব পাওয়ায় কোনো সমস্যা নেই, তবে এর জন্য অনেক টাকা খরচ করতে হবে। তাস তার সব টাকা দিয়ে দেয়, যেটা সে আগে মনস্টারকে মেরে নেয়ার পর এবং তার জিনিসপত্র বিক্রি করার পরে জোগাড় করেছে। সে বলে, চিন্তা করার কিছু নেই। মহিলা বলে, ভালো হয়েছে, তুমি এখানে থাকো, আমি সব সেটেল করে ফিরে আসব। এতে তাস একটি বড় লেসেনও শিখতে যাচ্ছে। পরের সময় সে সেখানে অপেক্ষা করতে থাকে। পুরো দিন কেটে যায়, কিন্তু মহিলা আসে না। রেস্টুরেন্টের মালিকও বলে, এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে, রেস্টুরেন্ট বন্ধের সময় হয়েছে, তুমি যে অপেক্ষা করছো সে তোমাকে স্ক্যাম করেছে। তাস ভাবতে থাকে, সত্যি প্রথম দিনেই স্ক্যাম হয়ে গেল, তবে এতে একটি ভালো লেসেনও হলো। শেষে যখন সে কোনারের পাশে বসে থাকে, হাতে আর কিছু থাকে না, হঠাৎ একটি গাড়ি এসে একটি মহিলা নেমে দাঁড়ায়। সে বলে, এবার ঠিক আছো তো? তাস ভয় পায় সত্যিই বিশ্বাস করতে, কিন্তু মহিলা বোঝায়, আমি সত্যিই তোমার মতো বেকারদের সাহায্য করি এবং করতে পারি। তাস বুঝতে পারে এখন তার হাতে আর হারানোর কিছু নেই, তাই সে বিশ্বাস করতে রাজি হয়। তাস একটা ম্যানশনে পৌঁছে, যা একটা নোবেল ফ্যামিলির। ওরা খুব ধনী। ওখানে ওই মেয়েটির বাবার সাথে দেখা করে আর তার সব পরিস্থিতি বর্ণনা করে, কেন সে এখানে এসেছে। তার দুই বন্ধু আছে যারা মনস্টার আক্রমণের সময় আলাদা হয়ে গিয়েছিল, এবার সে তাদেরও খুঁজতে চায়। মেয়েটির বাবা বলে, আমার মিলিটারির সঙ্গে ভালো সম্পর্ক আছে, তাই আমি তোমার জন্য সাহায্য করব, তোমার দুই বন্ধুও খুঁজে পেতে সাহায্য করা যাবে। তাস খুব খুশি হয়। তাছাড়া তার সব বন্ধু আগে ওদের সঙ্গে ক্যাপিটালে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিল। পরের অংশে দেখা যায় তাস শপিং করতে আসে একটা এরিয়ায়। ওখানেও একজন গার্ডের সঙ্গে কথা বলে। গার্ড বলে, ওপরে যে জায়গাটা দেখছো সেটা ইম্পিরিয়াল প্যালেস, সেখানে রয়্যাল ফ্যামিলির লোকেরা থাকে, কিন্তু কিং যে রুল করে সে খুবই ক্রুয়েল, এজন্য এত বেশি ট্যাক্স বেড়েছে। এটা শুনে তাস ভাবতে থাকে, আমার গ্রামের যা পরিস্থিতি হয়েছে সেটা তো এই কিং এর কারণে, ট্যাক্স এত বেশি বাড়িয়ে দিয়েছে। এরপর কিছু পোস্টার দেখায় যেখানে কিছু ওয়ান্টেড মানুষ থাকে, ওরা নাইট গ্রেড নামে ডাকা হয়, আর যারা রয়্যাল ফ্যামিলির হায়ার আপ বা হায়ার মিনিস্টার তাদের টার্গেট করে এবং শেষ করে দেয়। তাই তাস বুঝতে পারে সে এসবের জন্য সতর্ক থাকতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় এরিয়ার একটি মাদারের ওপরে একটি নাইট গ্রেড আক্রমণ করে। তাস তাৎক্ষণিক বুঝতে পারে আর দৌড়ে চলে যায়। বাইরে সে দেখতে পায় কিছু ওয়্যারের ওপরে কিছু লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে তাস বুঝতে পারে পরিস্থিতি কতটা মারাত্মক। লোকরা যাদের নাইট গ্রেড বলে তারা কিন্তু নির্দোষ মানুষদের কেন এত বেশি মারছে তা তাস বুঝতে পারছে না, তাই সে দ্রুত সেই এরিয়ায় যায় মানুষদের রক্ষা করার জন্য। ও পৌঁছায় এরিয়ার কাছে। সেখানে একজন গার্ড থাকে যে বলে, আমি ওকে প্রটেক্ট করব, কিন্তু হঠাৎ সেখানে একটি স্যাশন এসে পৌঁছায় আর খুব দ্রুত এরিয়ার দিকে এগোতে থাকে। আক্রমণকারী সেই গার্ডকে দুই টুকরো করে দেয়, কিন্তু যখন আক্রমণকারিনী এরিয়ার উপর আক্রমণ করে তাস মাঝখানে এসে তাকে রক্ষা করে। মেয়েটি দেখেই চমকে ওঠে। সে বলে, আমি সাধারণত এমন নির্দোষ মানুষকে মারি না, তোমার সাথে আমার কোনো রাগ নেই, তাই পথ থেকে সরে যাও। কিন্তু তাস বলে, না, আমি সরে যাব না, আমি আমার সেভিয়ারকে রক্ষা করব। মেয়েটি বলেন, আমার কাছে তোমাকে মানতেই হবে। দুইজন তখন সোর্ড ক্ল্যাশ শুরু করে। দুজনই খুব শক্তিশালী। এক পর্যায়ে সে তার সোর্ড চেস্টে ঠুকে দেয়। এরপর দেখা যায় আগে যে মেয়েটিকে আমরা দেখেছিলাম সে স্ক্যামার, সেই ঘটনাটি দেখে ফটোগ্রাফের মতো শক হয়ে যায়। তাস ভাবতে থাকে, আমি কতটা আনলাকি, দুইবার স্ক্যাম খেয়েছি। তখন তাস দেখায় একটি অ্যান্টিক জিনিস যা সে তার ব্লেজারের কাছে লুকিয়ে রেখেছিল, আর সেই সোর্ড তাকে বাঁচতে পেরেছিল। মেয়েটি আবার আক্রমণ করতে যায়। ঠিক তখনই পিছন থেকে একটি ব্লাডি হেয়ার মেয়ে এসে তাকে থামায়। সে বলে, ওকে মারো না, তার ওপর ওই মেয়ের একটি ফেভার আছে। এটা দেখে তাস রেগে যায়। মেয়ে বলে, আমরা কখনোই নির্দোষ মানুষদের মারি না। পরে দরজা খোলার সময় তারা দেখে ভিতরে অনেক মানুষ টর্চার করা হয়েছে। তাস তা দেখে একদম দম বন্ধ হয়ে যায়। তারপর সে এক মেয়ের বডি চিনতে পারে, ওর বন্ধু যে সাথে ছিল। পাশে থাকা একটি ছেলে যাকে সিও বলে, যেটি তার বন্ধু, সে প্রায় মারা যাচ্ছিল। এতটা টর্চারের পরে তাস ঘটনা বর্ণনা করতে থাকে। তাসের বন্ধু যাকে সে খুব ভালোবাসে, ওকে এতটা টর্চার করা হয়েছে যে সে মারা যাচ্ছে আর ওর মৃত্যু কাছাকাছি। তাই তাস ভেতর থেকে খুব ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, আমার বন্ধুদের কি হলো, আর আমি কি এখনো এই এরিয়ার মানুষটিকে রক্ষা করতে চাই? যখন আক্রমণকারী মেয়েটি ওকে আঘাত করতে চায়, তাস দ্রুত স্পিডে এসে তার দুই হাতকে ভেঙে দেয়। এরপর সে তার বন্ধুকে দেখতে চলে যায়। এভাবে ঘটনার পর ব্লন্ডি হেয়ার মেয়ে বুঝতে পারে যে তাস কোনো সাধারণ ছেলে নয় যে এত সহজে এরিয়াকে শেষ করতে পারে। তাই সে ভাবে, কেননা তাকে আমাদের দলে নিয়ে আসি। সে তাসকে নিয়ে যায় এবং তার দলের সবাইকে পরিচয় করায়। সবাই মিলে শেষ পর্যন্ত তাসকে কিডন্যাপ করে নিয়ে যায় তাদের হাইড আউটে। পরের সময় তাস তার দুই বন্ধুর কথা ভাবতে থাকে যারা তার সাথে এসেছে। এখন সে একা রয়ে গেছে। সত্যি এটা অনেক হৃদক্ষতকর। ঠিক তখন ব্লাডি হেয়ার মেয়ে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি এখনো ঠিক সিদ্ধান্ত নাওনি, আমাদের দলে যোগ দেবে নাকি?
তারপর তাকে তার নতুন টিমমেটের সাথে পরিচয় করানো হয়, যাকে সিও বলে। যদি সে যোগ দিতে চায় ভালো, না হলে হাইড আউটের ঠিকানা জানা আছে, তাই সমস্যা হতে পারে। ব্লাডি হেয়ার মেয়ে নিশ্চিত করে, হ্যাঁ, আমরা তাকে দলে নিয়ে আসব। এরপর আরেকজন মেয়ে আসে, যার নাম মাইন। সে বলে এই ধরনের নতুন মানুষ কিভাবে আমাদের প্রফেশনাল দলের মধ্যে কাজ করবে। এরপর একটি ছেলে আসে, সবসময় আর্মার পরে থাকে, তার নাম টম। সে ফাইটিংয়ে অনেক এক্সপার্ট, আর সে তাসকে ট্রেনও দেবে। এরপর আরেকজন ছেলে পরিচয় করানো হয়, যিনি পার্ভ টাইপ। শেষে একটি মেয়ে আসে এবং বলে বস জন্ডা ফিরে এসেছে। মেয়েটা বসের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তখন বস বলে, ঠিক আছে, সবাই মিলে একটা মিটিং করি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপর তাসকে জিজ্ঞাসা করা হয়, তোমার প্ল্যান কি? তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? না চাইলে সমস্যা নেই, তবুও তুমি আমাদের হয়ে কাজ করতে পারো, কিছু ইনফরমেশন দিতে পারো। কিন্তু তারা বলে, তোমার স্কিল যেভাবে আছে তাতে আমাদের সাথে থাকাই ভালো। তারপর তারা বোঝায়, আমরা একটা টিম বানাচ্ছি যারা রয়্যাল ফ্যামিলির অন্যায়গুলোর বিরুদ্ধে কাজ করছে। মানুষদের প্রোটেক্ট করা আর তাদের ভালো জীবন দেওয়ার জন্যই আমরা এসব করছি। এতে তোমার গ্রামেরও উপকার হবে। তাস তখন বলে, তোমরা তো আসলে হিরো, নাইট গ্রেড হলেও। এটা শুনে সবাই হেসে ফেলে। তারা বলে, আমরা যাই করি না কেন, আসলে আমরা মার্ডারার ছাড়া কিছু না, আমরা মানুষ মারি, এটাই সত্যি। তাস বলে, হ্যাঁ ঠিক, কিন্তু তোমরা যে কাজটা করছো সেটা তো মানুষের ভালোর জন্য, তাই আমি তোমাদের সাথে যোগ দিতে রাজি। এরপর তাসের কাজ শুরু হয় ছোটখাটো কাজ দিয়ে, কিচেনে কাজ করা, মাছ ধরা, সবার জন্য ডিনার তৈরি করা, এসব। আর বাকিরা তখন বাইরে গিয়ে ইনফরমেশন সংগ্রহ করে। এক রাতে সবাই একসাথে বসে সব ইনফরমেশন শেয়ার করে। তখন জানা যায় একটা মার্চেন্টের কথা, নাম গামা। সে অনেক বড় বড় অপরাধ করছে। শুধু মার্চেন্ট না, সে অনেক মানুষকে টর্চার করছে, এমনকি যারা তার সামনে আসে তাদের মেরেও ফেলছে। তাই একটা মিশন দেওয়া হয়, লিওন আর তাস দুজন মিলে এই কাজটা করবে। এরপর লিওন যখন রওনা হয়, সে তাসকে তার অতীতের গল্প বলতে শুরু করে। লিওন আগে তার সিস্টারের সাথে কিংডমের জন্য কাজ করত। ছোটবেলা থেকেই তাদের জোর করে ট্রেনিং দেওয়া হতো, যেন তারা একদম টপ লেভেলের অ্যাসাসিন হতে পারে। দুই বোনই পরে বেস্ট হয়ে ওঠে, কিন্তু তাদের দিয়ে অনেক খারাপ ডার্টি কাজ করানো হতো। একসময় তারা কিংডমের রয়্যালদের আসল সত্যটা বুঝতে পারে। তখন তারা সিদ্ধান্ত নেয় এর বিরুদ্ধে দাঁড়াবে। লিওন তার বোনকে বুঝিয়ে নেয়, আর তখন থেকেই তারা এইসব কাজ করছে। তাসও বুঝতে পারে তারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তাই সেও অনেক বেশি ডিটারমাইন্ড হয়ে যায়। এরপর দেখা যায় লিওন গিয়ে ওই মার্চেন্টের উপর আক্রমণ করে এবং তাকে শেষ করে দেয়। তারপর নতুন টার্গেট দেওয়া হয় গামা। এবার তাসকে দায়িত্ব দেওয়া হয় তাকে মারার। গামা তখন একটা মার্কেটে থাকে। তাস তার কাছে গিয়ে বলে, আপনার সাথে একটু কাজের কথা আছে, বিজনেস নিয়ে, একটু আলাদা গিয়ে কথা বলি। তারপর তারা একটা গলিতে যায়। ওখানে গিয়ে তাস বলে, প্লিজ আমাকে আর্মিতে ঢুকিয়ে নিন। গামা বলে, নিজের লাক অন্য কোথাও ট্রাই করো। কিন্তু যখন গামা ঘুরে চলে যাচ্ছিল, তখন হঠাৎ সে তাসের দিক থেকে একটা ডেঞ্জারাস ফিলিং পায়। পিছনে ঘুরতেই তাস সুযোগ নিয়ে আক্রমণ করে বসে। তাস তাকে কাট মেরে দেয় আর ভাবে সে জিতে গেছে। কিন্তু গামা আবার উঠে দাঁড়ায়, আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সোর্ড ক্ল্যাশ হতে থাকে একের পর এক। গামা একটু পিছিয়ে গিয়ে বলে, তুমি নিশ্চয়ই নাইট গ্রেডের কেউ, কিন্তু এইভাবে গেলে তুমি সবাইকে শেষ করে দেবে। এরপর সে বলে, ওই মহিলার হাজবেন্ডকেও আমি মেরেছি, তাই তো তোমরা এখানে এসেছো, তাই না? কিন্তু কোনো সমস্যা নেই, তোমাকে মারার পর ওই মহিলাকেও শেষ করে দেব। এটা শুনে তাস একদম রেগে যায়। সে গামার হাত কেটে দেয় আর এক শক্তিশালী আঘাতে তাকে শেষ করে ফেলে। তাস আগেই একটা আর্থ মনস্টারকেও মেরেছিল। এরপর তারা সবাই ফিরে আসে জেন্ডার কাছে আর বলে মিশন সফল হয়েছে। ক্যান চেক করে দেখে তাসের শরীরে কোনো ইনজুরি নেই। এটা দেখে সবাই বেশ খুশি হয়। তখন জেন্ডা বলে, ঠিক আছে, এবার তোমাকে ট্রেনিং করতে হবে। এরপর তারা ট্রেনিংয়ে যায়। সেখানে জানা যায় এই দেশে আরও কিছু অ্যাসাসিন ঢুকে পড়েছে। তখন তারা নিজেদের অস্ত্র দেখাতে শুরু করে। জেন্ডার একটা বিশেষ আর্মার আছে, যেটা ট্রান্সফর্ম হয়ে ইম্পিরিয়াল রেলিক হয়ে যায়। এটা ব্যবহার করলে তার স্পিড, স্ট্রেংথ সবকিছু অনেক বেড়ে যায়, আর খুব সহজেই কাউকে কেটে ফেলতে পারে। ক্যামের যে সর্ড আছে সেটাও একটা ইম্পিরিয়াল রেলিক। এটা দিয়ে আঘাত করলে শত্রু বিষক্রিয়ায় মারা যায়। মাইনের কাছে একটা গান আছে, নাম পাম্পকেন। এটা খুব শক্তিশালী অস্ত্র, আর সে এটাকে স্নাইপার হিসেবেও ব্যবহার করতে পারে। লিওনের কাছে আছে ক্যাট স্টাইল টাইপ স্কিল, যেটা দিয়ে সে দ্রুত আক্রমণ করতে পারে, আর তার রিজেনারেশন পাওয়ারও আছে। টমের নিজের স্কিল এত শক্তিশালী যে সে খুব সহজেই কাউকে কেটে ফেলতে পারে। আর তাসের কাছে আছে একটা পুরনো রাস্টি সর্ড, যেটা সে ব্লেজ থেকে পেয়েছিল। ওইটা নিয়েই সে শুরু করেছিল। এরপর তারা আবার ফিরে আসে পরের ট্রেনিংয়ের জন্য। এবার তাসের ট্রেনিং হয় মাইনের সাথে। সকালবেলায় ট্রেনিং শুরু হয় একটা বুলেট দিয়ে। তারপর তারা সিটির ভেতরে ঘুরতে থাকে শপিং করতে করতে। তাস বলে, এইভাবে ঘোরা একদমই ফালতু, শুধু টাইম ওয়েস্ট। কিন্তু হঠাৎ তারা দেখে অনেক নির্দোষ মানুষকে টর্চার করে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা মিনিস্টারের নিষ্ঠুর পলিসির জন্য হয়েছে। এটা দেখে জেন্ডা একটা প্ল্যান করে। জেন্ডা বলে, আজ রাতেই আমরা মিনিস্টারের কাছের একজনকে হান্ট করব। এরপর মাইন দূর থেকে তার স্নাইপিং স্কিল দিয়ে তাকে শেষ করে দেয়। তারপর বাকিরা আশেপাশের গার্ডদের সামলে নেয়। এরপর মাইন তার অতীতের গল্প বলতে শুরু করে। সে বলে, আমি ওয়েস্টার্ন দিক থেকে এসেছি, আমি হাফ ফরেনার, তাই আমার চেহারা অন্যদের থেকে একটু আলাদা লাগে। সে আরও বলে, আমাকে মিলিটারিতে অনেকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার আসল ইচ্ছা হলো আমি শুধু রিচ হয়ে আরাম করে লাইফ কাটাতে চাই, আর এই ব্লাডের খেলায়ও একটু অংশ নিতে চাই। এরপর তারা সবাই একসাথে ফিরে যাচ্ছিল বেশ খুশি খুশি মোডে। হঠাৎ করে একজন সোলজার লিডার পিছন থেকে এসে তাসের ওপর আক্রমণ করে। তাস দূরে গিয়ে পড়ে যায়। তারপর সে মাইনের দিকে আক্রমণ করতে যায়। মাইন বুলেট ছোড়ে, কিন্তু সে সহজেই ডজ
করে ফেলে। ঠিক তখনই তাস পিছন থেকে এসে তাকে ধরে ফেলে, একদম শক্ত করে। তাস বলে, এখনই শুট করো। মাইন তার উপর পুরো ভরসা করে আর সাথে সাথে শুট করে দেয়। এরপর মাইন বলে, আজ থেকে আমি তোমাকে পুরোপুরি আমাদের টিমে অ্যাকসেপ্ট করলাম। কিছুদিন পর দেখা যায় তাস ট্রেনিং করছে, তার সাথে তার ব্রোও থাকে যে তাকে ফিজিক্যাল ট্রেনিংয়ে অনেক হেল্প করে। এরপর তাস কিচেনেও গিয়ে কাজ করে, সবার জন্য রান্না বানাতে সাহায্য করে। কিছুদিন পর বস তাকে ডাকে আর নতুন একটা মিশনের কথা বলে। এই মিশনে তাদের একটা অ্যাসাসিনকে মারতে হবে যে রয়্যাল ফ্যামিলি থেকে একটা ইম্পিরিয়াল রেলিক নিয়ে পালিয়েছে। শোনা যায় ওই অ্যাসাসিনের সাথে এমন কিছু হয়েছে যে সে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে, তাই তাকে খুব সাবধানে হান্ট করতে হবে, কারণ ওই রেলিকের জন্য সে অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে। এরপর সবাই প্রস্তুতি নিতে শুরু করে, ওরা সবাই নজরদারিতে থাকে আর টহল দিতে বের হয় যাতে আশেপাশে কিছু হলে আগে থেকেই বুঝতে পারে। একদিন লাঞ্চ করার সময় তাস একটু একা থাকার জন্য বাইরে যায়। সেখানে হঠাৎ সে একটা মেয়েকে দেখে মনে হয় তার ছোটবেলার বন্ধু। সে তার পিছু নিতে যায় কিন্তু মেয়েটা পালিয়ে যায়। পরে তাস একটা জায়গায় গিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু তখনই বুঝতে পারে এটা তার বন্ধু না, এটা আসলে একটা অ্যাসাসিন। ওই অ্যাসাসিন তাসের মনের কথা পড়তে পারছিল, কারণ তার কাছে একটা রেলিক আছে যেটা দিয়ে সে মানুষের চিন্তা বুঝতে পারে। প্রথমে সে তাসকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাস এসব পাত্তা দেয় না, সে সরাসরি আক্রমণ করে বসে। কিন্তু অ্যাসাসিন খুব সহজেই সব অ্যাটাক ডজ করে ফেলে। সে বলে, এইভাবে আমাকে হারাতে পারবে না। তাস আবার আক্রমণ করতে যায়, কিন্তু এবার সে কাউন্টার অ্যাটাক করে তাসকে ইনজার্ড করে দেয়। তাস বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু অ্যাসাসিন সবকিছুই সহজে এড়িয়ে যায়, বরং একইভাবে পাল্টা আঘাত করতে থাকে। ফলে তাসই বেশ আহত হয়ে যায়। তারপরও তাস হাল ছাড়ে না, আবার উঠে দাঁড়ায় আর আরেকবার জোরে আক্রমণ করে। ঠিক তখনই সে অ্যাসাসিনের হাত কাটতে সক্ষম হয়। এরপর ফাইনাল আঘাত দিতে যাচ্ছিল, তখনই ক্যাম এসে পড়ে। ক্যাম আসার পর অ্যাসাসিন সিরিয়াস হয়ে যায়, লড়াইয়ের জন্য পুরো প্রস্তুত হয়। দুজনের স্পিডই অনেক বেশি হয়ে যায় আর একের পর এক আক্রমণ চলতে থাকে। কিন্তু সমস্যা হলো অ্যাসাসিন ওই রেলিকের কারণে ক্যামের সব মুভমেন্ট আগেই বুঝে ফেলছিল, তাই সে সহজেই সব এক ডজ করতে পারছিল। তখন ক্যাম নিজের মন একদম ফাঁকা করে ফেলে, কোনো কিছু না ভেবে সরাসরি আক্রমণ করে। তবুও অ্যাসাসিন ব্লক করতে পারে, কারণ ওই রেলিক দিয়ে সে মাংসপেশির নড়াচড়াও বুঝতে পারে, তাই আগেই বুঝে নেয় কে কিভাবে আক্রমণ করবে। কিন্তু হঠাৎ ওই অ্যাসাসিন তার রেলিক ব্যবহার করে তাসের সামনে তার প্রিয় বোনের মতো রূপ নেয়। তারপর বলে, এবার তো তুমি নিজের বোনের উপর আক্রমণ করতে পারবে না, তাই না? কিন্তু তাস থেমে থাকে না। ঠিক যখন সে আক্রমণ করতে যাচ্ছে তখনই সে বুঝে ফেলে এটা আসল না, আর সে আরও স্পিডে আক্রমণ করে বসে। তাস একদম সিরিয়াস হয়ে যায়। সে বলে, আমি আমার বোনকে খুব ভালোবাসি, তাই এই ফেক জিনিস দিয়ে আমাকে থামানো যাবে না। এরপর সে একদম পাগলের মতো স্পিডে আক্রমণ করতে থাকে আর শেষ পর্যন্ত অ্যাসাসিনের 2 হাত কেটে ফেলে। তারপর ফাইনাল আঘাতে তাকে শেষ করে দেয়। এরপর দেখা যায় তাস আবার তার ট্রেনিংয়ে ফিরে গেছে। সে একটা ভারী আর্মার পরে বারবার পানিতে সাঁতার কাটছে। এই আর্মারটা অনেক ভারী। সে বলে, এইভাবে নিজের ওজন নিয়ে সাঁতার কাটা এটা অ্যাসাসিনদের জন্য খুবই দরকারি ট্রেনিং। তারপর সে জানতে চায়, তোমার টিমে আসল কাজটা কি, তুমি কি করো? তখন মেয়েটা বলে, আমি আসলে কোনো কাজেই পারফেক্ট না, বরং অনেক সময় গন্ডগোল করে ফেলি। এরপর সে তার অতীতের গল্প বলতে শুরু করে। সে বলে, একবার আমার এক বন্ধুর এক্স বয়ফ্রেন্ডকে আমি মেরে ফেলেছিলাম তাকে বাঁচানোর জন্য, কিন্তু কাউকে মারার পরেও আমার ভেতরে তেমন কিছুই অনুভূতি হয়নি। এরপর তার পেরেন্টসকেও মেরে ফেলা হয়। তখন কিছু লোক তাকে মারতে আসছিল, কিন্তু সে তখনও একদম ঠান্ডা মাথায় ছিল আর দ্রুত তাদের সবাইকে মেরে ফেলে। সে বলে, হয়তো তখন আমার ভেতরের কিছু একটা বদলে গিয়েছিল, তাই আমি ভয় পাইনি, বরং একটা আলাদা পাওয়ার পেয়েছিলাম। এরপর সে সেই লাইফটাই গ্রহণ করে আর ফ্রিল্যান্স অ্যাসাসিন হয়ে যায়, যতক্ষণ না নাইট রেড তাকে তাদের টিমে নেয়। তাস জিজ্ঞেস করে, এই সবকিছুর পরেও তুমি ঠিক আছো? সে বলে, অবশ্যই আমি ঠিক আছি। এরপর দেখা যায় লড়াইয়ের পরের আরেকটা দৃশ্য শুরু হচ্ছে। সে নিজের মাংসপেশি দেখাচ্ছিল। তখন তাস মনে মনে বলে, এই লোকটা আসলেই ঠিক আছে তো? এরপর দেখা যায় বস সেই রেলিকটা তাসকে দেয়, যেটা তারা আগে রিট্রিভ করেছিল। বস বলে, এটা তুমি ব্যবহার করে দেখো। তাস সেটা ব্যবহার করতে যায় আর ক্যামের চিন্তা পড়ার চেষ্টা করে। তারপর বলে, তুমি এখন ভাবছো আমরা খেতে যাওয়া উচিত, তাই না? ক্যাম বলে, হ্যাঁ ঠিকই বলেছ। কিন্তু মাইন বলে, এইটা কি, তুমি তো এখনো রেলিক অ্যাক্টিভেটই করো নাই, আবার চেষ্টা করো। তাস আবার চেষ্টা করে, এবার ঠিকমতো অ্যাক্টিভেটও হয়, কিন্তু হঠাৎ করে রেলিকটা তাকে রিজেক্ট করে দেয়। তাই তাকে হেডকোয়ার্টারে পাঠানো হয় যেন এই ব্যাপারে আরও রিসার্চ করা যায়। ওখানে গিয়ে সে একটা বই দেখে যেখানে অনেক ইম্পিরিয়াল রেলিক সম্পর্কে তথ্য লেখা আছে। তাস জিজ্ঞেস করে, এমন কোনো রেলিক আছে যেটা দিয়ে আমার বন্ধুকে আবার বাঁচানো যাবে? বস বলে, না, এমন কোনো রেলিক নেই, থাকলে এখন পর্যন্ত অনেকেই তাদের প্রিয়জনকে ফিরে আনত। এটা শুনে তাস একদম ভেঙে পড়ে। এরপর রাত কেটে যায়, সে খুবই দুঃখে থাকে। পরের দিন সে লিওনের সাথে শহরে ঘুরতে বের হয়, কিন্তু কিছু লোক তাদের পিছু নেয়, কারণ লিওন আগে তাদের ভালোই ঠকিয়েছিল। এরপর শুরু হয় দৌড়ঝাঁপ। একসময় তাস আর লিওন আলাদা হয়ে যায় আর তাস পথ হারিয়ে ফেলে। ঠিক তখন সে একজন ইম্পিরিয়াল নাইটের সাথে দেখা করে, মানে একরকম পুলিশই বলা যায়। মেয়েটা বলে, তুমি কি পথ হারিয়েছ? তাস দেখে তার কাছেও একটা ইম্পিরিয়াল রেলিক আছে, একটা কুকুরের মতো, দেখতে খুব কিউট। তাস নিজেকে শান্ত রাখে, কিচ্ছু বুঝতে দেয় না। মেয়েটা তাকে সাহায্য করে, তারপর চলে যায়। তাস এরপর তার বসের কাছে সব রিপোর্ট দিতে যেতে
থাকে। আর ওই মেয়েটা মনে মনে ভাবতে থাকে, আমি ওই ছেলেটাকে অবশ্যই আবার খুঁজে বের করব। ওই মেয়েটা ঠিক করে যে আমার মেন্টর সোগারকে মেরেছে, আমি তাকে মেরে ফেলব। এরপর দেখা যায় প্রাইম মিনিস্টার তার জেনারেলদের অর্ডার দিচ্ছে নিজেরাই ফিল্ডে নামতে, কারণ রেবেল আর্মির সামনে এগিয়ে আসছে। সে একটা আইস জেনারেলকে পাঠায় যে একাই 400 জনের বেশি মানুষ মারতে পারে। এরপর দেখা যায় তাদের নতুন টাস্ক কিছু ড্রাগ ডিলার আর মাফিয়াদের শেষ করা। এরা মেয়েদের ড্রাগ দিয়ে অচেতন করে, তারপর কিডন্যাপ করে বিক্রি করে দেয়। লিওন তখন নিজেকে একটা ক্যাটে ট্রান্সফর্ম করে, টাস্ককে নিয়ে লাফ দিয়ে তাদের হাইড আউটে পৌঁছে যায়। ওখানে পৌঁছেই তারা আক্রমণ শুরু করে দেয়। তাদের বস আর বাকি লোকজনের সাথে ফাইট করে, আর শেষ পর্যন্ত মিশন সফল হয়। মিশন শেষ করে সিওল আর মাইন ফিরে যাচ্ছিল হাইড আউটে, কিন্তু পথে তাদের সামনে সেই পুলিশওয়ালা মেয়েটা চলে আসে। মাইন সঙ্গে সঙ্গে আক্রমণ করে, কিন্তু মেয়েটা একদম সেফ থাকে, কারণ তার ডগি সব আক্রমণ ব্লক করে দেয়। এরপর মাইন আবার গুলি চালাতে থাকে, কিন্তু সেগুলো সহজেই ডজ করে ফেলে। মেয়েটা তার ডগিকে আক্রমণ করতে বলে, কিন্তু সিওল খুব সহজেই তার স্কিল দিয়ে ডগিটাকে 2 টুকরো করে ফেলে। কিন্তু সামনে গিয়ে দেখে ডগিটা এখনো বেঁচে আছে, বরং আরো বড় হয়ে গেছে। মাইন দ্রুত তাকে এক ঘুষি মেরে দূরে ছুড়ে ফেলে দেয়। সে বলে আগে এটাকেই শেষ করতে হবে, কিন্তু মেয়েটা আবার তার ডগিকে আরো শক্তিশালী করে তোলে আর আক্রমণ করতে বলে। সিওল তখন তার সিজার দিয়ে সব আক্রমণ ব্লক করতে থাকে খুব সহজেই। তবুও মেয়েটা থামতে চায় না, সে নিজেও আক্রমণ করতে প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই মাইন সামনে ঝাঁপিয়ে পড়ে। মাইন একটা শক্তিশালী এনার্জি ব্লাস্ট দিয়ে খুব দ্রুত ওই ডগির ওপর আক্রমণ করে। এই সুযোগে সিওলও দ্রুত গিয়ে পুলিশ মেয়েটার ওপর আক্রমণ করে আর তার 2 হাত কেটে দেয়। কিন্তু সবাই অবাক, মেয়েটা নিজের হাত থেকেই আবার 2টা গান তৈরি করে ফেলে আর হঠাৎ করে আক্রমণ করে বসে। সিওল কিন্তু সেটাও সামলে নেয়, তার সিজার দিয়ে ব্লক করে আবার পাল্টা আক্রমণ করে। এদিকে হঠাৎ দেখা যায় মেয়েটার ডগিটা একদম ভয়ঙ্কর এক বিস্টে পরিণত হয়। সে মাইনকে ধরে ফেলে আর ক্রাশ করতে যাচ্ছিল। ঠিক তখনই সিওল এসে ডগিটার হাত কেটে দেয়। মাইন তখন নিচে পড়ে যায়, কিন্তু ওই মেয়েটা থামে না। সে নিজের মুখ থেকে একটা গান বের করে আর সরাসরি সিওলের ওপর গুলি চালায়। এই আক্রমণে সিওল গুরুতরভাবে আঘাত পায় এবং শেষ পর্যন্ত সেখানেই মারা যায়। এরপর মেয়েটা তার রিইনফোর্সমেন্টও ডেকে ফেলে। মরার আগে সিওল শেষ চেষ্টা হিসেবে একটা ব্লাইন্ডিং ম্যাজিক ব্যবহার করে যাতে মাইন পালাতে পারে। মাইন কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। ফিরে এসে সবাইকে জানায় মিশন সফল হয়েছে, কিন্তু সিওল আর নেই। এটা শুনে তাস খুব রেগে যায়। সে প্রতিশোধ নিতে যেতে চায়, কিন্তু বুলো তাকে থামায়। একটা ঘুষি মেরে বলে, এখন শান্ত হও, আগে প্ল্যান করতে হবে। এদিকে মাইনও খুব রেগে থাকে, সেও ওই মেয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। মিশন সফল হলেও এর জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে। এরপর দেখা যায় আইস জেনারেল ফিরে এসেছে। সে প্রাইম মিনিস্টারকে বলে, আমার মিশন সফল হয়েছে, আমি সবাইকে শেষ করে দিয়েছি। এরপর সে বলে, এবার আমি নাইট রেইডকে শেষ করতে চাই। এটা শুনে প্রাইম মিনিস্টার খুশি হয় আর বলে, ঠিক আছে, তুমি কি চাও বলো। তখন সে বলে, আমি শুধু ভালোবাসা পেতে চাই। এরপর কিং তার সাথে আরও 3 জন সঙ্গী পাঠায়, যারা তাকে সাহায্য করবে নাইট রেইডকে শেষ করতে। এদিকে তাস একদম ভেঙে পড়ে। সে ক্যামের দিকে তাকিয়ে ভাবে, ক্যাম এত শান্ত কিভাবে থাকতে পারে। কিন্তু রাতে যখন সে ক্যামের সাথে কথা বলে, তখন বুঝতে পারে ক্যাম ভেতর থেকে একদম ভেঙে গেছে তার বন্ধুর মৃত্যুর কারণে। ক্যাম বলে, আমি বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছি, কারণ দুর্বলতা দেখালে পুরো টিমের ওপর প্রভাব পড়বে। পরের দিন বস সবাইকে ডাকে, বলে, আমাদের পরের মিশন রয়্যাল ফ্যামিলির কিছু হাই র্যাঙ্ক লোককে শেষ করা। এই মিশনে 4 জন যাবে, 2টা টিমে ভাগ হয়ে। তাস যাবে বুলোর সাথে আর ক্যাম যাবে টমের সাথে। সবাই প্রস্তুতি নিতে শুরু করে। এরপর দেখা যায় তাস একটা বিশাল ক্রুজ শিপের সামনে দাঁড়িয়ে আছে, যেটাতে চড়ে তাদের যেতে হবে। এদিকে টম আর ক্যাম যোগাযোগ রাখছে বুলোর সাথে। বুলো বলে, সবাই নিজের বেস্ট দিও আর বেঁচে ফিরে আসার চেষ্টা করো। অন্যদিকে লিওন দূর থেকে একটা মেয়েকে লক্ষ্য করছিল, যে আসলে আইস জেনারেল। সে মনে মনে ভাবে, এই মেয়েটা সাধারণ কেউ না। আর ওই মেয়েটাও ভাবছিল, যেই আমার উপর আক্রমণ করতে আসবে সে আর বাঁচবে না। এরপর দেখা যায় তাস একটা পার্টির ভেতরে আছে, চারপাশে অনেক ভিড়। সে ভাবতে থাকে, এত মানুষের মাঝে কাউকে কিভাবে অ্যাসাসিনেট করা সম্ভব। সে একপাশে দাঁড়িয়ে ভাবে, চল একটু রিল্যাক্স করি। ঠিক তখনই বুলো এসে বলে, আমরা এখানে চিল করতে আসিনি, আমরা এখানে বডিগার্ড হিসেবে কাজ করতে এসেছি, ঠিকমতো কাজ করো। তাস বলে, তুমি কি আগে থেকেই এখানে ছিলে? বুলো বলে, অবশ্যই। তারপর বুলো তার আর্মার দেখায় আর বলে, আমি এটা এম্পায়ার আর্মিতে কাজ করার সময় থেকেই পড়ে আছি। সে আরও বলতে থাকে, একদিন তাকে মিলিটারি কোর্টের সামনে দাঁড় করানো হয় আর এক্সিকিউট করতে বলা হয়, কারণ সে মিনিস্টারকে ধরে আনতে পারেনি। এই কারণে মিনিস্টার তার ওপর সব অভিযোগ চাপিয়ে দিয়েছিল। সে চেষ্টা করে কাউন্টার করতে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই দিনটার পর সে আর জেনারেলকে দেখেনি, যিনি তখন রয়্যাল ফ্যামিলির দিকে চলে গিয়েছিলেন। শেষে সে ভাবল, ঠিক আছে, আমাকে নিজের রাস্তায় ধরতে হবে। এরপর সে একটি রিভার্টি আর্মির সাথে যোগ দেয়, যাতে রয়্যাল ফ্যামিলির বিরুদ্ধে কাজ করতে পারে এবং তাদের কারাপ্ট কাজ বন্ধ করতে পারে। সে বলে, আমার আর্মার ডিসচার্জ হতে চলেছে, তাই আমাকে কিছুক্ষণ নিজের আর্মার খোলা রাখতেই হবে। এরপর বুলো সেখানে চলে যায় নিজের আর্মার রিচার্জ করতে, আর তাকে ডেকে ডেকের উপর একা ফেলে দেয়। পরের লাঞ্চ টাইমে হঠাৎ একটি ফ্লুটের সুর শোনা যায়। সবাই একটু কেমন যেন হয়ে যায়। তাস বলে, এখানে কিছু গড়বড় আছে। সে বাইরে চলে আসে। পিছন দিকে দেখলে দেখা যায় একজন ব্যক্তি সামনে থেকে এগিয়ে আসছে। সে তাসুর সামনে দাঁড়িয়ে বলে, চল ফাইট করি। তাস ভাবল,
ঠিক আছে, একটু এক্সপিরিয়েন্সও দরকার। তাই সে এক্সচেঞ্জের জন্য প্রস্তুত। সোয়াট ম্যানশিপ স্পিডে ওপরে জাম্প করে। তার সিগনেচার মুভের সঙ্গে ওপরে থেকে আক্রমণ করে, কিন্তু আক্রমণটা খুব শক্তিশালী। তাসুকে নিচে ফেলে দেয়। এরপর সে আরেকটি ওয়েপন দিয়ে আক্রমণ করে। তাস প্রথমে একটু ভয় পায়, কিন্তু ডজ করে বাঁচতে পারে। সে ভাবল, ঠিক আছে, সফল হল। কিন্তু হঠাৎ আবার আক্রমণ আসে। তাসুকে আঘাত করে। সে দেখে, এই যে আমার ইম্পিরিয়াল ওয়েপন। ডজ করে বাঁচে এবং দ্রুত দৌড়াতে শুরু করে আক্রমণ থেকে বাঁচার জন্য। কিন্তু বুলো এসে এক পাঞ্চ দিয়ে এটাকে রিফ্লেক্ট করে দেয়। তারপর ড্যান্ট দিয়ে বোঝাতে শুরু করে। এরপর সামনে দাঁড়ানো ব্যক্তি বলে, তোমার ওপর আমার ফ্লুটের প্রভাব কেন হয়নি? তাস তখন উত্তর দেয়, কারণ আমার মাস্কুলারিটি থাকার কারণে তার ওপর আমার কোনো প্রভাব পড়েনি। কিন্তু দেখি তার পায়ে চোট আছে, মানে সে নিজেই একটু সরিয়েছে যাতে ফ্লুট থেকে বাঁচতে পারে। তাই আমি সেই বন্ধাটাকে চ্যালেঞ্জ দিই আর নিজের স্যুট পরেনি। বলি, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো কিভাবে ফাইট করতে হয়। আর্মের সাথে ফাইট করার জন্য নিজেকে প্রস্তুত করি। তারপর তাসুর দিকে তাকিয়ে স্পিডে গিয়ে কিক মেরে দিই। দুইজনকে সহজেই কাট করি। বলি, শেষ। তাসু দেখে বুঝতে পারে বুড়া যতটা শক্ত বলা হয়েছিল সে সত্যিই অনেক শক্তিশালী। সে বলে, সাবধান থাকতে হবে। হঠাৎ সেখানে একজন আসে যিনি একদম বয়সে বড়, ওল্ড ম্যান। সামনে আসতেই দেখা যায় এটাই সেই জেনারেল যার অধীনে আগে বুড়া কাজ করেছিল, কিন্তু সে তাকে কেবল কাভার হিসেবে ব্যবহার করেছিল। তাই তাদের পুনর্মিলন এতটা মসৃণ হয়নি। ওল্ড ম্যান তার রিলিক বের করে বলে, আমি যে কোনো লিকুইড কন্ট্রোল করতে পারি। তারপর সে বাটারের সাথে আক্রমণ করে, যেটা টেন্টেকলসের মতো বেরিয়ে গিয়ে সরাসরি আঘাত করে, কিন্তু আমি আমার ওয়েপন দিয়ে ব্লক করি। তারপর তাসু গিয়ে তার সোয়ার্ড দিয়ে ফ্লুট ধরানো বাধার ওপর আক্রমণ শুরু করে। এদিকে বুলো নিজের লক দিয়ে আক্রমণ করছে। যে মুহূর্তে আমি বুলোর ওপর আক্রমণ করি, স্পিয়ার দিয়ে কাট করি। তারপর স্পিডে গিয়ে তার উপর আক্রমণ করতে চাই, কিন্তু ওল্ড ম্যান তার আক্রমণ থামানোর চেষ্টা করে। বুলো আবার কাউন্টার আক্রমণ করে এবং এক কিক দিয়ে পিছনে ঠেলে দেয়। এরপর বুলো বুঝতে পারে ওল্ড ম্যান বেশি রিলিক ব্যবহার করার কারণে আর রিলিক ব্যবহার করতে পারবে না। এবার দুজন সমান অবস্থায় এসে দাঁড়ায় এবং দুজনেই সোয়ার্ড নিয়ে ফাইট শুরু করে। বুলো সহজেই তাকে ভয় দেখায়, কিন্তু ওই লোক এখনও তার ব্লাড দিয়ে কিছু স্পাইক তৈরি করে আক্রমণ করে। এতে বুলো আহত হয়ে যায়। এরপর সামনে আরেকজন থাকে আর তাসু এখন হেরে যায়, কিন্তু সেই লোক নিজের মাংসপেশি দেখায়, গর্ব করে দাঁড়ায় এবং ফাইটের জন্য প্রস্তুত হয় তার ইম্পিরিয়াল রিলিকের সাথে। এই সময় দেখানো হয় রুলা তার ইম্পিরিয়াল রিলিক দেয় তাসুর হাতে এবং বলে, ভালো করে ব্যবহার করো এবং ফাইট করো। তাসু ঠিক যেমনটি শেখানো হয়েছে ঠিক তেমনি ফাইট শুরু করে, কিন্তু তার ওপর হঠাৎ আরেকজন ফর্মার আক্রমণ করে খুব দ্রুত। তাসু আর সামলাতে পারে না এবং সহজেই ওই লোককে শেষ করে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে ব্যাটেল হয়। শেষে দেখা যায় তারা সেই ব্যাটেল জিতেছে, কিন্তু বুলোর জীবনকে কিছু মূল্য দিতে হয়েছিল। কিছুদিন পর দেখা যায় তারা ব্যাটেলের সময় যে 3টি রিলিক জোগাড় করেছিল সেগুলো নিয়ে বস তার হেডকোয়ার্টারে যায়। তারপর সে চার্জ ক্যাম্পিয়ে দিয়ে বলে, সবার ট্রেনিং করাতে হবে। মাইন্ডও পুরোপুরি রিকভার হয়ে গেছে এবং সবাই ট্রেনিং করছে। এরপর দেখানো হয় স্টিভ আসে। সে আইরেসি এবং ব্যাটেলের সময় কিছু সোলজার মারা গেছে। তারপর একজন লোক পরিচয় করানো হয় যিনি নেভিতে কাজ করেছেন, নাম সেবু। এছাড়াও আরেকজন মেয়ে আসে যাকে বলা যায় কমের সিস্টার, নাম সার। সে ডাক্তার স্টাইলের এবং স্টাইলিশ। এরপর আরেকজন লোক থাকে যার নাম রান। সবাই একসাথে বসে একটি মিটিং করে। সেখানে স্টিভ বলে, আমি কারো সাথে ভালোবাসায় পড়তে চাই, কিন্তু আমাকে এমন একজন লোক চাই যিনি সুইট এবং সিজ রিলিক চালাতে পারবে। ইম্পিরিয়াল আমাদের দিয়েছে, তাই আমরা এর জন্য একটি কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছি। এতে আমরা দেখব কে এটা ব্যবহার করতে পারবে। পরের দৃশ্যে দেখা যায় তাসু টমের সাথে এসেছে। সেখানে সে কিছু কাজ করছে। সে স্টিভকে জিজ্ঞেস করে, সবাই এতটা কেন ভয় পায়? আমি বলি, তোমার তো জানা আছে বুলোর ব্যাপারেও। সে ড্যাটেলে অনেক শক্তিশালী এবং কেউ তার মতোই। তাসু আরও জানতে চায়। কম্পিটিশন শুরু হয়। যেই মার্শাল আর্টিস্টরা ফাইট করতে আসে তাসু সবাইকে সহজেই হারায়। সে হাসি দিয়ে সবাইকে ধন্যবাদও জানায়। স্টিভও এমন একজন লোক খুঁজছে যিনি তার নির্দোষ হাসি দিয়ে জিততে পারবে। ঠিক সেই মুহূর্তে ভায়ন সাইটেড লাভ স্টেজে আসে এবং বলে সে তাকে পার্সোনালি রিওয়ার্ড করবে। তারপর গলিতে কলার দিয়ে নিয়ে যায়, যা তার জন্য দ্বিতীয়বারের মতো হচ্ছে। পরের অংশে জানা যায় ক্যাম এবং বাবার টিমকে পাহাড়ে শিফট করা হবে। তাদের রেস্কিউ করতে হবে তাসুমির জন্য। দৃশ্যে দেখা যায় স্টিভ তাসুমির সাথে থাকে এবং বলে, আমরা নতুন মিশনে যাচ্ছি। আমি তাকে হেল্প করব, তাকে রিমেন্ট হিসেবে নেব, তাকে শক্তিশালী করব, ট্রেইন করব। কিন্তু সে ভাবছে কিভাবে তাকে নিজের পাশে আনা যায়। সে তার শক্তি থেকেও ভয় পায়। পরের রাতে তারা বেডে থাকে। সে চেষ্টা করে তাকে কনভিন্স করার, কিন্তু সে বলে, না, আমার বিশ্বাস সার্ভাইভ করতে হবে, তাই আমি রিলিক আর্মি জয়েন করব না। পরের দিন সবাইকে সামনে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, কেউ কি লাভে কিছু এক্সপিরিয়েন্স আছে? একজন বলে, হ্যাঁ, আমি 6 বছর বয়সে লাভে পড়েছিলাম। তারপর সে বলে, এই জন্য কি কি করা যেতে পারে। মানে নিয়ে নোটস করে এবং ভাবতে থাকে। পরেরটা হলো তাসুমির হৃদয় জিততে হবে। পরের দৃশ্যে দেখা যায় সে একজন টিমমেটের কাছে যায়, তাকে পরিচয় জানতে চায়। তখন বোঝা যায় সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো ক্যামের বোন। হ্যাঁ, স্টিভও আসে এবং তাকে ব্যাবের সাথে একটি মিশনে পাঠায়। ব্যাবের সাথে কথা বলার পর সে জানতে পারে সে ছেলেটাও ঠিক তার মতো, খুব ভালো ছেলে, নিজের দলের মতো ফাইট করে। পরবর্তীতে তাদের ওপর কিছু মনস্টার আক্রমণ করে। তারা একসাথে লড়ে। সেই সুযোগে সে স্কেপ করে যায়। এই সব কিছুর খবর পেয়ে ব্যাব ভাবতে থাকে, স্টিভ তো সত্যিই আমার জীবন নেবে।
তাই সে নিজেকে ট্রান্সফর্ম করে একটি আর্মার পরে স্পিড দিয়ে খুঁজতে শুরু করে। তার স্পিড অনেক বেশি, তাই সে সহজেই পৌঁছে যায় বুলার কাছে। কিন্তু বুলার আর্মকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। সে ভাবতে থাকে আর্মে আর কেউ আছে, তার সাথে লড়াই করতে হবে। দশও ঠিক বুঝতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় সেখান থেকে পালানোর সময় হঠাৎ তাসুমি স্পিড দিয়ে কেক দেয়। সে তাসুমির সবচেয়ে শক্তিশালী হওয়ার কারণে নদীতে পড়ে যায়, কিন্তু সে একা হয়ে ওঠে চলে যায়। কিছু সময়ের জন্য সে নিয়ন্ত্রণ রাখতে পারে। এরপর সে ভাবতে থাকে হয়তো সে পালিয়ে গেছে, তাই সে তাকে খুঁজতে বের হয়। তাসুমি যখন বাইরে আসে তখন তার ওপর একটি বিস্ট আক্রমণ করতে আসে, কিন্তু ক্যাম তাকে বাঁচিয়ে দেয়। তারপর তারা সবাই তাকে নিয়ে হাইড আউটে ফিরে আসে। পরের দৃশ্যে দেখা যায় সবাই বসে আছে। তখন তাস বলতে শুরু করে সবাই সম্পর্কে, বিশেষ করে তার বোন সম্পর্কে। বলে তাদের সবাই খুব শক্তিশালী, কিন্তু স্টিভ একটু অন্য লেভেলে আছে। ওর সম্পর্কে কিছুই ঠিকমতো বোঝা যায় না। ওর পাওয়ার দেখে কেউ কিছুই বুঝতে পারে না। শেষমেশ কি চক্র চলছে। এই কথায় ক্যাম বলে হ্যাঁ, তারা শক্তিশালী, কিন্তু তাদের মধ্যে কিছু দুর্বলতাও আছে। আমরা সেই দুর্বলতা ব্যবহার করতে পারি। লাস্ট বিটা পর্যন্ত সহজেই ওদের হারানো যাবে। পরের দৃশ্যে দেখা যায় বেব সত্যিই সঠিকভাবে শাস্তি পাচ্ছে। সেই সময় মনে রাখে যদি সুমি আবার এইভাবে দ্বিতীয়বার ঘটে তাহলে তার জন্য এটা খুবই বিপজ্জনক হবে। পরের দৃশ্যে দেখা যায় স্টাইলিশ ডাক্তার তার কিছু গবেষণার মাধ্যমে নাইট রেইডের এডি খুঁজে পেয়েছে, কিন্তু সে খবর দেওয়ার বদলে কিডন্যাপ হওয়া মানুষদের মিউট করে রাখে। তার ফোর্সেস আক্রমণের জন্য প্রস্তুত। একজন লোক ক্যাপ পরা নিয়ে লিওনের ওপর হঠাৎ আক্রমণ করে এবং তাকে মারার চেষ্টা করে। টম জানতে পারলে আক্রমণ হওয়া সিক্রেট, তাই সে সবকিছু জানিয়ে দেয়। যখন সেই লোক টমের উপর আক্রমণ করতে যায়, টম সহজেই তার আর্ম ধরেই স্পিয়ার দিয়ে কেটে দেয়। এতে তার কাজ শেষ হয়, কিন্তু তখন দেখতে পায় আরও অনেক লোক আসছে আক্রমণ করার জন্য। সবাই পাপেটের মতো সাজানো। তখন ক্যাম এসে মাঝখানে ঢুকে সবাইকে ছোট ছোট টুকরো করে দেয়। পরের দৃশ্যে তার সামনে আসে আরেকজন লোক যার শরীর পুরোপুরি লোহার মতো শক্ত। তার ওপর কোনো পয়জন কাজ করে না, কিন্তু ক্যাম সেখানে গিয়ে আক্রমণ শুরু করে। তাকে তখন দুইটি লোহার গোলামের সঙ্গে লড়তে হয়। এদিকে দেখা যায় সুমি নিচে নামে এবং নিচের বেসে থাকা লোকদের মারতে শুরু করে। সবাইকে শেষ করে দেয়, যেন তারা সব এনপিসির মতো। আরেকজন লোক আসে, সে তার ইম্পিরিয়াল রিলিক ব্যবহার করে সিজার দিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। খুব দ্রুত এগিয়ে এসে আক্রমণ করে, কিন্তু তার আক্রমণ ব্যর্থ হয় এবং সে দূরে পড়ে যায়। সে আবার ফিরে এসে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মাইন্ড সেখানে এসে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। সে অপেক্ষা করছে। যখন লোকটা ক্লোজ আসে, মাইন্ড একটিমাত্র আক্রমণে তাকে শেষ করে দেয়। তারপর সে বলে তুমি প্রস্তুত তো না। তখন ডাক্তার উপস্থিত হয়, তার সঙ্গে একটি পাপেট নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত। কিন্তু তারা দেখতে পায় ওপরের দিকে কেউ আসছে। সে হলো নাইট রেডসের বস। তার সঙ্গে আরও দুইজন নতুন লোক থাকে। এই সময় টম, ক্যাম এবং যারা ফাইটের জন্য প্রস্তুত তারা সেই লোকের সামনে দাঁড়ায়। কিন্তু সেই লোক যে লিয়েনকে প্রথমে আক্রমণ করেছিল দ্রুত এসে তাসুমির ওপর আক্রমণ করতে চায়, কিন্তু লিয়েন ফিরে আসে এবং তাকে ধরে রাখে। সে বলে আমি মরিনি, আমি আমার রিলিক ব্যবহার করে নিজেকে হিল করতে পারি এবং ফিরে এসেছি, তাই আমি একদম ঠিক আছি। এদিকে আশেপাশের যাদেরকে আগে আক্রমণ করা হয়েছিল তাদের সবাইকে লিয়েন এবং তার দল ধ্বংস করে দেয়। তবে কিছুক্ষণ পরে সবাই অচেতন হয়ে যায়। শুধুমাত্র তাসুই বেঁচে থাকে, কারণ তার কাছে ইনকার জিও লেগে আছে। ডাক্তার স্টাইলিশ বলে সে আগেই পুরো ফিল্ডে পয়জন ছড়িয়ে দিয়েছিল, যার প্রভাব এখন দেখা যাচ্ছে। এখন তাস একা বেঁচে আছে আর সে সবার জীবন বাঁচাতে চায়। কিন্তু হঠাৎ একটি নতুন রিক্রুট নিচের দিকে ল্যান্ড করে এবং আশেপাশের সবাইকে মারতে শুরু করে। ডাক্তার স্টাইলিশ তখন উপস্থিত হয়ে সব মৃতদেহের ব্যবস্থা করতে থাকে। যেসব লোক এক্সপেরিমেন্টে যুক্ত ছিল তাদের সবাইকে সে ব্লাস্ট করে শেষ করে দেয়। সেই লোককে ডেড করে ফেলে, কিন্তু সে ভিতরে সঙ্গে সঙ্গে হিল হয়ে যায়, কারণ সে নিজেই একটি হিউম্যান এম্পিরিয়াল রিলিক। তারপরও সবাইকে শেষ করে দেয়, যেমন ডাক্তার স্টাইলিশ। ডাক্তার তখন পালাতে শুরু করে নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু সহজেই সুজানা তাকে ধরতে পারে। সে তার শরীরের মধ্যে একটি ইনজেকশন দেয়, ফলে সে একদম ট্রান্সফর্ম হয়ে একটি শক্তিশালী টাইটানিকের মতো দৈত্যে পরিণত হয়। যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এরপর কিছু গার্ল একটু হুঁশ ফিরেছে, কিন্তু সুজানা তার মুভমেন্ট থামানোর জন্য আক্রমণ করে। সে ব্লক করতে পারে, আর তখনই তাসুমি যে ক্যাম্পের দিকে এগোচ্ছে সেখানে পৌঁছায়। সেখানে ডাক্তার স্টাইলিশের মেইন বডি থাকে। মাইন দূর থেকে শট দেয়, সুযোগ পেয়ে ক্যাম্প তাকে কাট করে, ফলে পুরো টাইটানিক টাইপের লড়াই শেষ হয়ে যায়। এরপর সবাই বসার সঙ্গে মাউন্টেনের একদম গভীরে চলে যায়, যেখানে কেউ ট্র্যাক করতে পারবে না। পরে একটি গার্ল যে নতুন রিক্রুটের মধ্যে একজন জানায় যে সে অ্যাসেসের কিছু এবিলিটি রাখে। সে ক্যামের হার্ট সহজেই জয় করতে পারে, তার জন্য স্যুটস দেয়, ভালো খেয়াল রাখে আর সম্পর্ক ভালো তৈরি করে। এরপর দেখানো হয় সুজানা। তার স্কিল মমি স্কিলের মতো, যেমন রান্না, ঘর গোছানো, ওয়াশিং সবকিছুতে পারদর্শী, তাই এটি বড় একটি কম্পিটিশন হতে পারে। এরপর আরেকজন আর্জেনেল দেখছে ডাক্তার স্টাইলিশ মারা গেছে, তাই সে একটু দুঃখিত, কিন্তু অন্য দুইজন তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছে। তারা সবাই মিলে কাজ করছে এবং বেশি চিন্তা না করার জন্য একে অন্যকে বলতে থাকে। তারপর দেখা যায় বেবি কানের সঙ্গে যাচ্ছে, হয়তো ক্যাপ্টেন বা আইস জার্নালের সঙ্গে দেখা করতে, কিন্তু সে দেখেছে স্টিভ আর সিরি দুজনেই একে অপরের দিকে মন দিচ্ছে, আর সে অনেক দেরি হয়ে গেছে। পরে দেখানো হয় তাসুমি যে বেসে থাকে নতুন বেসে সবাই একত্র হয়ে মিটিং করছে। সেখানে তাদের বস বলে যে আমাদের এএস আর্মির পরবর্তী ধাপ আসছে, একটি বড় স্টেপ হবে, সবার প্রস্তুত থাকতে হবে।
সবাই তখনই ট্রেনিংয়ে ব্যস্ত। তাসুমি তার ট্রেনিং চলাকালীন ভালো করছে, স্পিয়ারও ব্যবহার করতে পারছে, সবাই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। তখন সাজনা বলে যে তার প্রথম মাস্টার মারা গিয়েছে। তারপর থেকে সে নতুন বসকে ফলো করতে শুরু করেছে, কারণ নতুন বস তার পুরনো মাস্টারের মতোই আচরণ করে। এখানেই চেলিয়ার স্কিলের কথাও বলা হয়। সে তার মেকআপ স্কিল দিয়ে কারো হিউম্যান ফর্ম একেবারেই বদলে দিতে পারে। পরে দেখানো হয় সবাই 1 মাস ধরে ট্রেনিং করছে, অনেকেই ভালো ইমপ্রুভ করেছে। চালিসা বলে সদস্যরা ভালো প্রস্তুতি নিচ্ছে, শক্তিশালী হচ্ছে, কিন্তু ডেড মেম্বারশিপ এখনো ঠিক নয়, আরও কঠোর হতে হবে। এরপর টম ও মাইন ভাবতে থাকে আমাদের মেম্বাররা মর্জকে কিছুটা ট্রোল করছে, তাই তারা প্র্যাঙ্ক করার প্ল্যান করে। তারা ভাবছে কেননা তার উপর পানি ঢেলে দেওয়া যায়। ঠিক আছে, দেখা যাক। এরপর দেখানো হয় ইনকার সয়োকে তার স্কিল ব্যবহার করতে বলা হচ্ছে। তাকুমি তাকে আর্মার কোড করার জন্য বলে এবং ইনভিজিবল হয়ে এগোতে বলে। সে সেদিকে যায়, কিন্তু কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুজানা সেখানে উপস্থিত হয় এবং বলে আমি তোমার উপস্থিতি আগে থেকেই টের পেয়েছি। সে অনুভব করে ফেলে এবং ক্ষমা চায়। আমি দুঃখিত এইভাবে এখানে চলে এসেছি, আসলেই আমি সত্যি ক্ষমা চাইছি। কিন্তু সুজানা তখন সেখানে নেই, সে আসলে চলে গেছে। এটা শুনে সে অনেক শোক অনুভব করে। সুজানা বলে আমি তোমাকে বলছিলাম তোমার আরও কড়া পরিশ্রম করার দরকার, কারণ আমার সব বন্ধু মারা গেছে, তাদের মধ্যে শুধু আমি বেঁচে গিয়েছি। আর এই জন্যই আমি তোমাদের বলছিলাম আরও পরিশ্রম করতে হবে। আমি চাই না যে আমার অন্য কোনো টিমমেট এমনভাবে মারা যাক। সে ক্ষমা চাইতে থাকে। হয়তো সে তখন তার কথাগুলো ভুল বুঝেছিল, অন্য অর্থ বের করে নিয়েছিল। তাই সে বলে আমি আর কখনো তাকে পিক আপ করার চেষ্টা করব না। এরপর গ্রামে বড় সমস্যা দেখা দেয়। গ্রামের বাইরে যে বন ছিল এবং মেন্স, সেখানে অনেক মনস্টার দেখা যাচ্ছে যারা হিউম্যানদের আক্রমণ করছে। ধীরে ধীরে তারা গ্রামের বাড়িগুলোতেও আক্রমণ চালাচ্ছে এবং মানুষদের খাচ্ছে। প্রাইম মিনিস্টার এই বিষয়টি দেখেন এবং সমস্ত আর্মিকে নির্দেশ দেন যে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে এবং সব মনস্টারকে শেষ করতে হবে। তবে আইএস জার্নাল থাকায় বিষয়টা অনেক ছোট হয়ে যায়। সে সবকিছু সহজেই সমাধান করে দেয়, কিন্তু জানতে চায় সব মনস্টার আসলে কোথা থেকে এসেছে। দেখা যায় এর সঙ্গে স্টাইলিসের মৃত্যুর সম্পর্ক আছে। এগুলো সব হিউম্যান এক্সপেরিমেন্টস। পরের দৃশ্যে দেখানো হয় বেব এবং কার্ন এক রেস্তোরাঁয় খাবার খেতে এসেছে। বেব খাবার নিয়ে আসে এবং বলে সত্যি বলতে সবাই আমাকে অনেক খারাপ মনে করে আমার লুকস দেখে, কিন্তু আমি আসলে বেশ ভালো। সে বলে আমি এত ভালো নই কারণ আমি অনেক গ্রাম পুড়িয়েছি। লোকেরা আমাকে মাফ চাইতে বলেছিল, আমাকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু আমি কাউকে শুনিনি। কিন্তু হঠাৎ তার বোন এবং মেয়ে এসে হাজির হয়। সে বুঝতে পারল এই মানুষটা সত্যিই রোম্যান্সে একদম লুজার। নেক্সট দৃশ্যে দেখানো হয় আইস জার্নালের কাছে এক মানুষ এসে সব সিচুয়েশন এবং ইনভেস্টিগেশন সম্পর্কে বলছে। সে বলে আমার মনে হয় এটা কোনো রিলিক্স যা হিউম্যানদের উপর এক্সপেরিমেন্ট করছে, নাকি স্টাইলিশ ডাক্তার বা তার কোনো এক্সপেরিমেন্ট। সে ভাবতে থাকে ঠিক আছে, তুমি আরও ইনভেস্টিগেশন করো, যদি কোনো ঝুঁকি থাকে ব্যাকআপ নাও, যদি নিরাপদ হয় তাহলে এগিয়ে যাক। এদিকে তাসুমি প্র্যাকটিস করছে সাজানার উপর। তখন ক্যাম এসে নতুন অর্ডার সম্পর্কে বলে। তারা সবাই বসের কাছে যায় এবং জানায় গ্রামে অনেক মনস্টার নর্মাল মানুষদের আক্রমণ করছে। আমাদের কাজ তাদের প্রোটেক্ট করা, মনস্টারদের শেষ করা এবং এই ঘটনার ইনভেস্টিগেশন করা। আমাদের উদ্দেশ্য ইম্পিরিয়াল নাইটসের মতোই, কিন্তু কোনো অন্য গন্ডগোল ছড়াতে পারবো না। তাসুমি বলে রাতে অপারেশন করি কারণ এল নাইটের সামনে আসা ঠিক নয়। আমরা লুকতে থাকবো যতক্ষণ না ফাইনাল ব্যাটল শুরু হয়। কিন্তু চেসিয়া কিছুটা মনা করছে সামনে এসে হিরোর মতো কাজ করতে। তাসুমি বলে ঠিক আছে, লোককে প্রোটেক্ট করতে হবে, তাই এটা করা ঠিক হবে। পরের দৃশ্যে তাসুমি টমের সঙ্গে বেরিয়েছে পেট্রোলিং এর জন্য। মাউন্টেনে খুঁজেও কোনো মনস্টার দেখা যাচ্ছে না। তাসুমি প্রশ্ন করে বসকে কেন তার আসল নাম না বলে অন্য নামে ডাকো। সেই ব্যক্তি বলে অবশ্যই, রিবাস আর্মি যখন থেকে তৈরি হয়েছে আমি তাকে আগে থেকেই জানি। আসলে আমি ধনী মার্চেন্টের ছেলে, সবকিছু আমার কাছে ছিল। মানুষের যে ইচ্ছে থাকে সেটা সবই আমি পাই। কিন্তু একদিন একজন জেনারেল আমাদের সিটিতে আসে, এজন্যে আমি ইম্পিরিয়াল আর্মিতে যোগ দিই এবং তার সঙ্গে থাকতেই আমি লেভেল আপ করতে থাকি। কিন্তু একদিন আমি রিবাস আর্মিতে যোগ দিই কারণ আমি খুব বোরিং লাগছিলাম আর একটু অ্যাকশন চাইছিলাম। আমি চাইছিলাম তার সামনে মরতে। তখন সে বলে সত্যি তুমি একদম পাগ, আর এভাবে মেয়েদেরকেও কনফ্রন্ট করে। পরের দৃশ্যে সে নিজের আর্মার পরে সেখান থেকে বেরিয়ে আসে আশেপাশে পেট্রোল করার জন্য। হঠাৎ দেখল এখানে কিছু নেই, তাই নিজের অবস্থা চেঞ্জ করে নেয়। ঠিক তখনই হঠাৎ কেউ এসে আক্রমণ করে, কিন্তু দেখা গেল যে কেউ নয়, সেটা স্টিমস। সে বলে আমার মনে হয়েছিল এখানে কোনো শত্রু আছে, তাই আক্রমণ করলাম। কিন্তু সত্যি বলতে সে তাকিয়ে দেখি সেটা কেউ নয়, তাসুমি। সে বলে আচ্ছা এখানে তুমি কি করছো? হঠাৎ সেখানে কিছু মনস্টার আসে। তাসুমি ভাবল তার কাছে সুযোগ আছে। যতক্ষণ সে লড়বে সে এক মুহূর্তেই সব মনস্টারকে শেষ করে দেয়। স্টিমস চমকে যায় এবং বলে আমি এখানে কি করছি? তাসুমি বলে আমি নিজেকে ট্রেনিং দিচ্ছি, আর তুমি যেসব মনস্টার মারছো সেটা। স্টিমস বলে তাহলে তুমি কি এই আর্মিতে যোগ দিয়েছ? তাসুমি বলে এখনও না, কিন্তু আমার প্ল্যান আছে এবং আমি তা ছাড়ব না। স্টিমস বলে ঠিক আছে, তবে তুমি যাতে সেটা না করো এবং তার সাথে ট্রেনিং করো
করো, আমি তোমাকে শক্তিশালী করব। হঠাৎ সেখানে একটি রহস্যময় মানুষ আসে, একটা ঘড়ি পড়ে। সে নিজের কাছ থেকে একটি রেলিক বের করে এবং ম্যাজিক ব্যবহার করে উভয়কে টেলিপোর্ট করে দেয় এক দূরের দ্বীপে। দেখে তারা চমকে যায় এবং বলে, আমরা শেষমেশ কোথায় চলে এলাম? আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।